हेलो स्टूडेंट्स, वेलकम टू ए टू जेड परीक्षा। तो आज के चले एসেছি তোমাদের সঙ্গে এসএলএসটি বায়োলজি প্র্যাকটিস সেট 5 নিয়ে। ঠিক আছে, আজকে হচ্ছে তোমাদের প্র্যাকটিস সেট 5। ঠিক আছে, যারা এর আগের ভিডিওগুলো দেখোনি অবশ্যই কিন্তু দেখে নিও, খুব ইম্পর্টেন্ট এমসিকিউ কিন্তু তোমাদের জন্য দেওয়া রয়েছে। তো দেরি না করে চলো ক্লাসটা স্টার্ট করি। দেখো প্রথম প্রশ্ন কি বলেছে। প্রথম প্রশ্ন বলেছে ব্যাপন প্রক্রিয়ায় নিম্নের কোন বৈশিষ্ট্যগুলি সঠিক নয়। ভালো করে খেয়াল করবে, কোন বৈশিষ্ট্যগুলি সঠিক নয় বলেছে, তার মানে তোমাকে কিন্তু ভুলগুলো খুঁজে বার করতে হবে। অপশনগুলো কিভাবে দিয়েছে একটু দেখে নি। দেখো এ সি বি সি বি ডি বি সি ডি, তার মানে দেখো তোমাকে কিন্তু পড়ে বুঝে, মানে ডেটটা যদি না জানো, তুমি ডেসক্রিপটিভ যদি না জানো, এই ধরনের প্রশ্নের অ্যান্সার কিন্তু তুমি করতে পারবে না। এই জন্য তোমাকে ডেসক্রিপটিভ জানতে। অনেকে হয়তো ভাবে যে শুধু এমসিকিউ পড়ে আমি চলে যাব, কিন্তু সেটা কিন্তু হবে না। সেক্ষেত্রে কিন্তু তোমার প্রিপারেশনের অনেক ঘাটতি থেকে যাবে। ডেসক্রিপটিভ পড়লে এই ধরনের কোশ্চেনের অ্যান্সারগুলো কিন্তু তোমরা করতে পারবে। তো দেখো অপশনগুলো কি কি বলেছে। পদার্থের অণু বেশি ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের দিকে যায়। পদার্থের অণু কম ঘনত্বের স্থান থেকে বেশি ঘনত্বের দিকে যায়। ব্যাপন গ্যাসে তরলে হয়ে থাকে। ব্যাপন কঠিনে হয়। তো নিজেরা একটু ট্রাই করো, কোন কোন অপশনগুলো ভুল আছে খাতায় নোট ডাউন করে নাও। এটা দেখতে বসার আগে, ভিডিওটা দেখতে বসার আগে একটা খাতা পেন নিয়ে নাও, অনেক পয়েন্ট পাবে যেগুলো নোট ডাউন করে নাও, তোমাদের এক্সামের জন্য কিন্তু অনেক হেল্প হবে। তো দেখো আরেকবার বলছি আমি অপশনগুলো। পদার্থের অণু বেশি ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের দিকে যায়। পদার্থের অণু কম ঘনত্বের স্থান থেকে বেশি ঘনত্বের দিকে যায়। ব্যাপন গ্যাসে তরলে হয়ে থাকে। ব্যাপন কঠিনে হয়। তো বলে দিই সঠিক উত্তর কি হবে। দেখো সঠিক উত্তর মানে এটা যদি আমি বলি যে ব্যাপনের বৈশিষ্ট্য কোনটা হবে, হ্যাঁ, তো বৈশিষ্ট্য হবে দেখো পদার্থের অণু বেশি ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের দিকে যায়, এটা একটা বৈশিষ্ট্য ঠিক। আর একটা বৈশিষ্ট্য ব্যাপন কঠিনে হয়। ব্যাপন গ্যাসে হতে পারে, তরলে হতে পারে, কঠিনে, কিন্তু গ্যাস তরল এরকম ভাবে কিন্তু হবে না। ঠিক আছে, ব্যাপন কি হচ্ছে কঠিনে হয়। তাহলে ভুল অপশন আমার কি কি থাকলো, বি আর সি। পদার্থের অণু কম ঘনত্বের স্থান থেকে বেশি ঘনত্বের দিকে যায়, আর ব্যাপন গ্যাসে তরলে হয়ে থাকে। এই দুটো অপশন কিন্তু ভুল। একটু দেখে নাও ছবিটা, এখানে দেখাই। দেখো ব্যাপন বা ডিফিউশন, আমরা ইংলিশে যেটাকে বলি ডিফিউশন। এখানে একটা কনিক্যাল ফ্লাক্সের মধ্যে জল রয়েছে বা একটা সলিউশন রয়েছে, তার মধ্যে এখানে ধরো এখানে একটা রঞ্জক পদার্থ বা একটা কালার কোনো কিছু ড্রপ করা হয়েছে। তো প্রথমে দেখো কালারটা ঘনভাবে ছিল, আস্তে আস্তে এটা ডিজলভ হচ্ছে, দেখতে পাচ্ছ। দেখো এখানে একটা ব্লুইশ কালার চলে এসেছে, তার মানে কি এই যে এটার মধ্যে যে সমস্ত অণুগুলো ছিল, এটার মধ্যে যে সমস্ত অণুগুলো ছিল, ধরো এর মধ্যে এরকম অণু রয়েছে, এরকম ছোট ছোট পার্টিকেল। এরা কি করছে, এরা কিন্তু চারিদিকে আস্তে আস্তে ছড়িয়ে পড়ছে। ঠিক আছে, সমস্ত তরলটার মধ্যে আস্তে আস্তে ছড়িয়ে পড়ছে, এবং ছড়িয়ে পড়ে কিন্তু কি হচ্ছে, বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলোতে আস্তে আস্তে ছড়িয়ে পড়ে ব্যাপন প্রক্রিয়াটা হচ্ছে। তো এটাকে বলা হচ্ছে হলো ডিফিউশন। চলো তাহলে সঠিক উত্তর আমাদের কি হবে, বি আর সি, মানে সঠিক অ্যান্সার হবে হলো বি আর সি হবে হলো আমাদের সঠিক অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা চলো নেক্সট কোশ্চেন। বলেছে বিশ্রাম অবস্থায় ধীর রক্ত প্রবাহের সময় লোহিত কণিকাগুলি দলবদ্ধ হয়ে কি গঠন করে। বিশ্রাম অবস্থায় দেখো বলেছে বিশ্রাম অবস্থায় ধীর রক্ত প্রবাহের সময়, যখন আমরা রেস্টিং কন্ডিশনে আছি, বিশ্রাম অবস্থায় আছি, শুয়ে আছি, তখন কি হচ্ছে, রক্ত প্রবাহটা ধীরে ধীরে হচ্ছে। এই সময় লোহিত কণিকাগুলো কি হচ্ছে, দলবদ্ধ হয়ে যাচ্ছে এক জায়গায়। মানে ধরো একটা ফ্লোতে একটা ভিড়ে, ধরো পুজোর সময় সবাই ঠাকুর দেখতে যায় যখন, হ্যাঁ, প্রচন্ড ভিড় হয়। এবারে ধরো লাইন খুলে দিয়েছে, সবাই যাচ্ছে, হঠাৎ করে একটা বাধা পড়ে গেল, হ্যাঁ, বা লাইনটা স্লো হয়ে গেল, তখন কি হবে, আস্তে আস্তে কিন্তু ধাক্কা লাগতে শুরু করবে, ভিড় এক জায়গায় হতে, মানে লোকজন যারা আছে সব কাছাকাছি আসতে শুরু করবে, তাই তো। তো এইটাকে কিন্তু বলা হচ্ছিল যে বিশ্রামরত অবস্থায় ধীর রক্ত প্রবাহের সময় কণিকাগুলি দলবদ্ধ হয়ে যে থাকে তাকে কি বলে। অপশনগুলো দেখো, তঞ্চন পিণ্ড,
এরিথ্রোসেডিমেন্ট রোল্যাক্স কাইম। তো সঠিক অ্যান্সার কি হবে? তঞ্চন পিণ্ড, এরিথ্রোসেডিমেন্ট রোল্যাক্স কাইম। তো নিজেরা একটু ট্রাই করো। তোমরা চাইলে কিন্তু কমেন্ট সেকশনে অ্যান্সার লিখতে পারো, তাতে আমি খুব খুশি হব, আমার ভালো লাগবে খুব যে তোমরা রেসপন্স করছো। ধরো 2 এর ABCD এরকম ভাবে লিখতে পারো, বা নিজেরা যদি খাতায় মনে করো করবে করতে পারো, সেটা সম্পূর্ণ তোমাদের চয়েস। যদি MCQ গুলো ভালো লাগে ভিডিও অবশ্যই লাইক করে দিও। যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করে নিও, আরো নতুন নতুন ভিডিও, আরো নতুন নতুন সেট MCQ, অনেক বিভিন্ন বিভিন্ন টপিক, ঠিক আছে, এগুলো পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে নিও, বেল বাটন প্রেস করে দিও। যখনই আমি ভিডিও আপলোড করব তখন তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশনটা চলে যাবে। তো বলো এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হবে হলো রোল্যাক্স। এটার অ্যান্সার হবে হলো রোল্যাক্স। এবারে এই যে এরিথ্রোসাইট গুলো, এই এরিথ্রোসাইট গুলো যখন এরকম ভাবে দলবদ্ধ হয় তখন সেটাকে কিরকম দেখতে লাগে? দেখো ঠিক এইরকম দেখতে লাগে। রোল্যাক্সের যে ফর্মেশনটা ঠিক এরকম ভাবে কিন্তু হয়। চলো পরের প্রশ্ন। মানুষের দাঁত বিভিন্ন প্রকার হওয়ায় একে কি বলে? অপশনগুলো দেখো কি বলেছে। আচ্ছা, মানুষের দাঁত বিভিন্ন প্রকার হওয়ায় একে কি বলে? অপশনগুলো দেখো, ডাইফিওডেন্ট, হেটেরোডন্ট, থেকোডন্ট, পলিটাইপডন্ট। বলো। আচ্ছা, বিভিন্ন প্রকার যে দাঁতগুলো সেগুলো আমরা একটু দেখে নিই, তারপরে আমরা অ্যান্সারে যাচ্ছি। দেখো মানুষের দাঁতের ছবি, ঠিক আছে, একদম যে পেছনের 3টে, এই সাইডের চোয়ালের দিকে 3টে, তাকে বলছে মোলার। তারপরের দুটোকে বলছে প্রিমোলার, তারপরেরটাকে বলছে ক্যানাইন, তারপরে দেখো রয়েছে হলো ইনসাইজার 1 আর 2। কোন দাঁত কতগুলো করে আছে সেটা মাথায় রাখবে। এখান থেকে আরো MCQ তোমাদের কিন্তু তৈরি হয়ে যাবে। ইনসাইজার দেখো সামনের দুটো, মানে দুটো আছে, তাহলে টোটাল কটা আছে? 4টে, কিন্তু 2 জোড়া। অপশন কিন্তু এরকম ভাবে দেয়, ইনসাইজারের সংখ্যা কত, ধরো 2 জোড়া, 3 জোড়া, 1 জোড়া এরকম দিয়ে দিল, ভুল কিন্তু করবে না। আছে 4টে, তার মানে 2 জোড়া। ক্যানাইন একটা আছে, প্রিমোলার 2টো আছে, মোলার আছে 3টে, ঠিক আছে, 6, 7, 8। তাহলে উভয় চোয়ালে কটা থাকে? এদিকে 16টা দাঁত, ওপরে 16টা দাঁত, নিচে 16টা দাঁত, টোটাল 32টা দাঁত। মিলে গেল। তাহলে এই যে বিভিন্ন ধরনের দাঁত রয়েছে, এর জন্য এটাকে কি বলা হয়? এই জন্য এটাকে বলা হয় হলো হেটেরোডন্ট। তো অ্যান্সার কি হবে? হেটেরোডন্ট। ওকে, চলো নেক্সট কোশ্চেন। আচ্ছা, তোমাদের SLST বায়োলজির কিন্তু লাইভ ক্লাস চলছে, কারণ MSc পরীক্ষা, মাদ্রাসার পরীক্ষার ডেট দিয়ে দিয়েছে। এরপরে যখন আরো অন্যান্য পরীক্ষাগুলো রয়েছে, যারা মাদ্রাসাতে অ্যাপ্লাই করনি, যদি তারা ক্লাসে জয়েন করতে চাও, লাইভ ক্লাসে জয়েন হতে পারো। তোমাদেরও কিন্তু সিলেবাসটা কিন্তু আস্তে আস্তে শেষ করতে হবে, কারণ মাদ্রাসার হয়তো এরপরে দেখা গেল 11-12 এর নোটিফিকেশন কখনো যদি বেরোয়, বা SLSTর যদি নোটিফিকেশন বেরোয়, তোমাকে তৈরি থাকতে হবে। কারণ এই যে মাদ্রাসার নোটিফিকেশনটা বেরিয়েছে না, ডেট দিয়ে দিয়েছে, অনেকেই আমাকে বলছে যে ম্যাম নোট তো নিয়েছি, কিন্তু ভেবেছি পরীক্ষা হবে কি হবে না, এই জন্য পড়িনি। খুব খারাপ ডিসিশন কিন্তু এটা। তো যারা যারা পড়াশোনা করতে চাইছো, বা সিলেবাসটা অ্যাটলিস্ট কমপ্লিট করে রাখো, কারণ পরীক্ষার ডেট যখন দেবে না, তুমি 2 থেকে 3 মাস কি 1 থেকে 2 মাস কিন্তু সময় পাবে, এর বেশি সময় কিন্তু পাবে না। আর যদি কেউ মনে করো যে SLST লাইফ সায়েন্সের ফুল নোটস নেবে, তোমরা কিন্তু নিচে স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ সেই নাম্বারে যোগাযোগ করে সমস্ত ডিটেলস জেনে নিয়ে ফুল নোটস নিতে পারো। শুধু ফুল নোটসের ব্যবস্থা আছে, ফুল নোটস নিয়ে লাইফ টাইম ফ্রি ক্লাসের ব্যবস্থা রয়েছে, এবং এছাড়াও মান্থলি লাইভ ক্লাস তোমরা করতে পারবে, সেরকম ব্যবস্থাও কিন্তু রয়েছে। তো একটু ডিটেলসটা জেনে নিয়ে তোমরা যদি নোটস নিতে চাও বা ক্লাসে জয়েন করতে চাও, তো জয়েন হয়ে যেতে পারো, দেরি করো না, ঠিক আছে। তো চলো, নিম্নের কোন প্রাণীর রক্তে লোহিত কণিকা নেই? নিম্নের কোন প্রাণীর রক্তে লোহিত কণিকা নেই? অপশন দেখো, কেঁচো, মানুষ, ব্যাঙ, মাছ। নিম্নের কোন প্রাণীর রক্তে লোহিত কণিকা নেই? কেঁচো, মানুষ, ব্যাঙ, মাছ। তো সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হবে হলো কেঁচো। ঠিক আছে, পরের প্রশ্ন। অ্যান্টিবডি উৎপাদনের সঙ্গে সম্পর্কযুক্ত রক্তকণিকা হলো? অ্যান্টিবডি উৎপাদনের সঙ্গে সম্পর্কযুক্ত রক্তকণিকা হলো? বলো সঠিক অ্যান্সার কি হবে? দেখো, আরবিসি, অনুচক্রিকা, নিউট্রোফিল, লিম্ফোসাইট। অ্যান্টিবডি উৎপাদনের সঙ্গে সম্পর্কযুক্ত রক্তকণিকা আরবিসি, অনুচক্রিকা, নিউট্রোফিল, লিম্ফোসাইট। সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হবে হলো লিম্ফোসাইট। ঠিক আছে, সঠিক অ্যান্সার কি হবে? লিম্ফোসাইট। আচ্ছা দেখো, এবার অ্যান্টিবডিটা কিভাবে কাজ করছে সেটা একটু জানতে হবে আমাদেরকে।
দেখো এটা হলো লিম্ফোসাইট, ঠিক আছে। এবার এখানে একটা প্যাথোজেন এসেছে, প্যাথোজেনের গায়ে কি রয়েছে, অ্যান্টিজেন রয়েছে, ধরো এটা একটা ভাইরাস, ঠিক আছে। এবারে লিম্ফোসাইট কি করবে, এটাকে ডিটেক্ট করবে যে কি ধরনের ভাইরাস এসেছে। এখানটা আমরা এটাকে নাম দিলাম স্কোয়ার ভাইরাস, কারণ এখানে দেখো প্যাথোজেনগুলো সব স্কোয়ার ফরম্যাটে রয়েছে। যদি সার্কেল থাকতো সার্কেল ভাইরাস নাম দিতাম। তো লিম্ফোসাইট দেখলো, মানে জাস্ট ফর এক্সাম্পল আমি বলছি, মানে লিম্ফোসাইট দেখলো যে স্কোয়ার ভাইরাসের এন্ট্রি হয়েছে, তার মানে এটাকে ডিস্ট্রয় করতে গেলে আমাকে স্কোয়ার অ্যান্টিবডি তৈরি করতে হবে। লিম্ফোসাইট তখন কি করলো, এখান থেকে দেখো অ্যান্টিবডি, স্কোয়ার অ্যান্টিবডি দেখতে পাচ্ছ, মানে স্কোয়ার ফরম্যাটের আর কি, ঠিক আছে। অ্যান্টিবডিজ প্রডিউসড অ্যান্ড রিলিজড বাই দ্য লিম্ফোসাইট। এবারে এই অ্যান্টিবডিগুলো কি করছে, এই অ্যান্টিবডিগুলো গিয়ে অ্যান্টিবডি বাইন্ড টু দ্য অ্যান্টিজেন অন দ্য প্যাথোজেন। এবার এই যে স্কোয়ারগুলো ছিল এখানে দেখো এগুলো সবকটা বাইন্ড হয়ে গেছে, ঠিক আছে। তাহলে এইভাবে কিন্তু অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশন, তাহলে অ্যান্টিবডি ফরম্যাট তৈরি করতে কে হেল্প করছে, অ্যান্সার হবে কিন্তু লিম্ফোসাইট। ছবি দেখে পড়লে ভুল হবে না। ধরো প্রশ্ন এভাবে ঘুরিয়ে দিল যে এখানে অ্যান্টিবডি উৎপাদন করে, এটা কিসের সঙ্গে গিয়ে বাইন্ড করে, তখন অ্যান্সার হবে কিন্তু অ্যান্টিজেন। এই জন্য একটু ডেসক্রাইব করে পড়লে কি হয়, জিনিসগুলো ভুল হয় না। পরের প্রশ্ন, রক্ত রসে উপস্থিত অপ্রোটিন নাইট্রোজেনটি হলো, রক্ত রসে উপস্থিত অপ্রোটিন নাইট্রোজেনটি হলো, অপশন দেখো ক্রিয়েটিনিন, গ্লুকোসামাইন, কোলেস্টেরল, গ্লোবিউলিন। ক্রিয়েটিনিন, গ্লুকোসামাইন, কোলেস্টেরল, গ্লোবিউলিন। রক্ত রসে উপস্থিত অপ্রোটিন নাইট্রোজেনটি হলো, বলো অ্যান্সার কি হবে। রক্তরসে উপস্থিত অপ্রোটিন নাইট্রোজেনটি হলো, তো সঠিক অ্যান্সার হবে হলো ক্রিয়েটিনিন। পরের প্রশ্ন, রক্তে আরবিসির পরিমাণ বেড়ে যাওয়াকে কি বলে। রক্তে আরবিসি, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু নোট ডাউন করে নেবে, এমসিকিউ গুলো ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে দেবে, ঠিক আছে। লাইক করে দিও, একটু বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, সবাই মিলেমিশে পড়াটাই ভালো। রক্তে আরবিসির পরিমাণ বেড়ে যাওয়াকে কি বলা হয়, অলিগোসাইথেমিয়া, পলিসাইথেমিয়া, অ্যানিমিয়া, লিউকোগোনিয়া। বলো, রক্তে আরবিসির পরিমাণ বেড়ে গেছে মানে লোহিত রক্তকণিকা, আরবিসি মিন্স লোহিত রক্তকণিকার পরিমাণ বেড়ে গেছে, এটাকে কি বলা হবে, অলিগোসাইথেমিয়া, পলিসাইথেমিয়া, অ্যানিমিয়া, লিউকোগোনিয়া। সঠিক অ্যান্সার কি হবে, নিজেরা একটু ট্রাই করো, কমেন্ট সেকশনে অ্যান্সার দিও বা জানিও এমসিকিউ গুলো কিরকম লাগছে। বলো, রক্তে আরবিসির পরিমাণ বেড়ে যাওয়াকে কি বলা হয়, তো সঠিক অ্যান্সার কি হবে, সঠিক অ্যান্সার হবে পলিসাইথেমিয়া। তো এবার পলিসাইথেমিয়া জিনিসটা আমরা একটু ডেপথে গিয়ে বুঝবো, ঠিক আছে। এখান থেকে আর কি কি ধরনের প্রশ্ন আসতে পারে দেখো। প্রথমে আমরা দেখে নিই পলিসাইথেমিয়া জিনিসটা কি। দেখো, নর্মাল ব্লাড সেল, ঠিক আছে, নর্মাল, এখানে যদি আমরা ব্লাড স্যাম্পেল নিয়ে মাইক্রোস্কোপে দেখি, মাইক্রোস্কোপে তো এরকম গোলের মধ্যে দেখা যায়, তো এটাকে কি বলা হচ্ছে, রেড ব্লাড সেল বা আরবিসি। এবারে যখন অতিরিক্ত পরিমাণ আরবিসি বেড়ে যাবে, মানে আরবিসি পরিমাণ যখন বেড়ে যাবে তখন কি হবে, তখন দেখো এক্সেস আরবিসি, দেখো দেখতে পাচ্ছ, এটাকে বলছে পলিসাইথেমিয়া, মানে আরবিসির পরিমাণ কিন্তু এখানে বেড়ে গেছে। এবারে এই যে আরবিসির পরিমাণ বেড়ে গেল, এটা দু ধরনের হয় বা দুভাবে হয়, দুটো টাইপ আছে, একটা প্রাইমারি একটা সেকেন্ডারি। প্রাইমারিটাতে কি হয়, সেকেন্ডারিটাতে কি হয়, সেটাও আমরা দেখবো একদম ভিজুয়ালের মাধ্যমে, যাতে ভুলে না যায়, ঠিক আছে। তো চলো এটাকে সাইডে রেখে দিই। দেখো দেখো টাইপস, একটা হলো প্রাইমারি, একটা হলো সেকেন্ডারি। প্রাইমারিতে কি হচ্ছে দেখো, মিউটেশন ইন JAK2 জিন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর এমসিকিউ, খুব ভালো করে মনে রাখবে। মিউটেশন ইন JAK2 জিন, কোন জিনের মিউটেশনের জন্য প্রাইমারি পলিসাইথেমিয়া দেখা যায়, অ্যান্সার কিন্তু হবে JAK2 জিন, ঠিক আছে। আনরেগুলেটেড সেল ডিভিশন, হ্যাঁ, এটাতে কি হচ্ছে, মিউটেশন হচ্ছে মানে কি আনরেগুলেটেড, মানে কোনো নিয়ন্ত্রণহীন সেল ডিভিশন হচ্ছে, ঠিক আছে, জিনের চেঞ্জের জন্য। আর সেকেন্ডারিতে কি হয়, সেকেন্ডারি আন্ডারলাইং কন্ডিশন, টিস্যু হাইপক্সিয়া, কিডনি ডিজিজ, হরমোন রিলেটেড মেডিকেশনস, আমরা এটা আরেকটু ডিটেলসে দেখবো সেকেন্ডারিটা। প্রাইমারিটা মনে রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য, JAK2 জিন, ঠিক আছে, কি আছে JAK2 জিন, একদম কিন্তু ভুল করবে না,
চলো নেক্সট সেকেন্ডারিটা একটু দেখে নিই। দেখো সেকেন্ডারি পলিসাইথেমিয়া কিন্তু অনেকগুলো কারণে হয়। দেখো লিভিং অ্যাট হাই অ্যালটিটিউড মানে অনেক উচ্চতায় যারা থাকে তাদের কি হয়, শরীরে অক্সিজেনের ঘাটতি হয়। এবার যখনই অক্সিজেনের ঘাটতি হয় তখন তাদের মধ্যে কিন্তু এই পলিসাইথেমিয়াটা দেখা যায়। ক্রনিক হার্ট ডিজিজ, ঠিক আছে, এক্সাম্পল হার্ট ফেইলিওর, হার্ট ডিজিজের ক্ষেত্রেও কিন্তু এই সেকেন্ডারি পলিসাইথেমিয়া দেখা যায়, আরবিসির পরিমাণ বেড়ে যেতে পারে। কারণ হার্ট ডিজিজ বা হার্ট ফেলিওর মানে কি হার্ট ঠিক করে কাজ করতে পারছে না, তার মানে কি হার্টে অক্সিজেন যুক্ত ব্লাড বেশি করে যাচ্ছে না। এবার তখন আরবিসি কি চাইবে, আরো বেশি বেশি করে অক্সিজেন ক্যারি করতে, তাই তো? এবার সেক্ষেত্রে আরবিসির পরিমাণ বাড়বে, সেটাকে বলছে হলো পলিসাইথেমিয়া। লাং ডিজিজ সেম জিনিস। দেখো সিওপিডিতে কি হয়, সিওপিডিতে ফুসফুসের যে অ্যালভিওলাই গুলো থাকে না, অ্যালভিওলাই গুলোতে জাম হয়ে যায়। এবার সেই জায়গায় জাম হয়ে গেলে কি হয়, সেখান থেকে অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইডের যে এক্সচেঞ্জ ব্লাড ভেসেলের মাধ্যমে, রক্তের জালকের মাধ্যমে অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইডের যে এক্সচেঞ্জটা সেটা হয় না। এবার যখনই সেই এক্সচেঞ্জটা ঘটলো না, তখন কি হলো, ব্লাডে কিন্তু তখন রক্তের পরিমাণ কম আসলো। ভালো করে কিন্তু বুঝবে, তোমার ফুসফুসে হচ্ছে সিওপিডি, ঠিক আছে। এক্ষেত্রে কি হচ্ছে, অ্যালভিওলি গুলো জাম, দেখো এই যে অ্যালভিওলি গুলো জাম হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবার যখন অ্যালভিওলি গুলো জাম হয়ে যাচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে, রক্তজালক গুলো কি হচ্ছে, গ্যাসের সঙ্গে গ্যাসাস যে এক্সচেঞ্জ অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইড সেটা হচ্ছে না। ফলে কি হচ্ছে, ফলে রক্তে অক্সিজেন কম প্রবেশ করছে, ফলে কি হচ্ছে, রক্তে অক্সিজেন কম প্রবেশ করছে ফুসফুস থেকে, ঠিক আছে। এবার রক্তে যদি অক্সিজেন কম থাকে তখন কি হবে, সেই কম অক্সিজেন যুক্ত রক্ত হার্টে যাচ্ছে, গিয়ে হার্টের সমস্যা করছে। এবং হার্টের সমস্যা যখন হচ্ছে, বডির একটা ফিডব্যাক মেকানিজম আসছে যে না, আমার শরীরে কিন্তু যতটা পরিমাণ অক্সিজেন দরকার ততটা পরিমাণ অক্সিজেন আসছে না, আলটিমেটলি ঘুরে ফিরে কিন্তু হাইপক্সিয়া, যেটা আমি আগের ছবিতে তোমাদেরকে দেখালাম, ঠিক আছে। এক্ষেত্রে কি হচ্ছে, আরবিসি তখন চাইছে যে আরো বেশি করে আমি সংখ্যা বাড়াই, যাতে আরো অক্সিজেন আমি ক্যারি করতে পারি, ঠিক আছে। এবার কি, আমি ব্যাগের সংখ্যা বাড়ালাম অক্সিজেন নেওয়ার জন্য, এদিকে অক্সিজেনই নেই, তাহলে আলটিমেটলি কি হবে, আলটিমেটলি সেই কাজটা কিন্তু হবে না। তো এটাকে কি বলা হচ্ছে, পলিসাইথেমিয়া। স্লিপ অ্যাপনিয়া, তারপরে দেখো রয়েছে টিউমার দ্যাট সিক্রেট ইপিও, আচ্ছা কিডনি প্রবলেম, হ্যাঁ, তারপরে ধরো যে স্টেরয়েড নেওয়া, কার্বন মনোক্সাইড এক্সপোজার, এতেও জেনেটিক ডিফেক্ট, ওটা প্রাইমারিতে চলে গেল। তাহলে এই গেল হলো সেকেন্ডারি পলিসাইথেমিয়া। রক্তে অনুচক্রিকার পরিমাণ কমে গেলে যে রোগটা হয়, ঠিক আছে, পারপিউরা, অ্যানিমিয়া, লিউকোমিয়া, লিউকোগোনিয়া। বলো সঠিক অ্যান্সার কি হবে, পারপিউরা, অ্যানিমিয়া, লিউকোগোনিয়া, লিউকেমিয়া। সঠিক অ্যান্সার কি হবে, সঠিক অ্যান্সার হবে হলো পারপিউরা। এবারে তোমরা বলো তো, একটা ডিজিজ খুব পপুলার, ডিজিজটা, ঠিক আছে, আজকালকার দিনে খুব পপুলার, যেটার ক্ষেত্রে কিন্তু অনুচক্রিকার সংখ্যা কমে যায়। তোমরা কমেন্ট সেকশনে আমাকে বলবে কোন রোগে অনুচক্রিকার সংখ্যাটা কমে যাচ্ছে, যেটা বর্তমানে খুব মানে মানে খুব মহামারী টাইপের দেখা যাচ্ছে, বা মহামারী না ঠিক বলতে পারো, অনেকেই অ্যাফেক্টেড হচ্ছে, অনেকেই আক্রান্ত হচ্ছে সেই রোগে। আর অনেকের ক্ষেত্রে এই যে সিমটমটা, ঠিক আছে, ছবিতে দেখতে পাচ্ছ, দেখো অনুচক্রিকার সংখ্যা, প্লেটলেটস, এই যে ইয়েলোগুলো প্লেটলেটস, এগুলোর সংখ্যা কমে যাচ্ছে। কমে যাওয়ার ফলে এরকম একটা সিমটম দেখা দিচ্ছে স্কিনে, ঠিক আছে, রেডিশ ভাব আসছে। কোন ডিজিজে এটা ঘটছে বর্তমানে, এটা খুব মানুষকে সচেতন করা হচ্ছে এই রোগটা নিয়ে। তোমরা কিন্তু আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে, ঠিক আছে। তাহলে কি হচ্ছে, দেখো এই যে এটাকে বলছে পারপিউরা, প্লেটলেটস এর সংখ্যা স্বাভাবিকের থেকে কমে যাচ্ছে। পরের প্রশ্ন, মাছের হৃৎপিণ্ডে কয়টি প্রকোষ্ঠ, 2টি, 3টি, 4টি, 5টি। মাছের হৃৎপিণ্ডে, মানুষের 4টি থাকে আমরা জানি, মাছের হৃৎপিণ্ডে কয়টি প্রকোষ্ঠ, 2টি, 3টি, 4টি, 5টি। সঠিক অ্যান্সার কি হবে, সঠিক অ্যান্সার হবে হলো 2টি প্রকোষ্ঠ। এবার আমরা ছবিটাও দেখে নিই যাতে আমাদের ভুল না হয়। দেখো এটা হলো মাছের হৃৎপিণ্ড, এটা হলো
মাছের হৃৎপিণ্ড, এটা হলো মানুষের। মানুষের দেখো আপার চেম্বারে দুটো ভাগ রয়েছে আর লোয়ার চেম্বারে দুটো ভাগ। মাছের ক্ষেত্রে একটাই আপার চেম্বার, একটাই লোয়ার চেম্বার, তাহলে মাছের হলো দুটো আর হিউম্যানদের ক্ষেত্রে হলো 4টে প্রকোষ্ঠ। নেক্সট, মানুষের বাম অলিন্দ ও বাম নীলার সংযোগস্থলের কপাটিকা কি? মানুষের বাম অলিন্দ এবং বাম নীলার সংযোগস্থলের কপাটিকা কোনটি? দেখো অ্যান্সার কি হবে, অপশনগুলো কি কি আছে? ত্রিপত্রক কপাটিকা, দ্বিপত্রক কপাটিকা, অর্ধচন্দ্রাকার কপাটিকা, থিবেসিয়ান কপাটিকা। বলো সঠিক অ্যান্সার কি হবে? মানুষের বাম অলিন্দ ও বাম নীলার সংযোগস্থলের কপাটিকা কোনটা? ত্রিপত্রক বা ট্রাইকাস্পিড, দ্বিপত্রক বা বাইকাস্পিড, অর্ধচন্দ্রাকার বা সেমিলুনার, আর হলো থিবেসিয়ান। সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হবে হলো দ্বিপত্রক কপাটিকা। সঠিক অ্যান্সার হবে দ্বিপত্রক কপাটিকা। এবার ছবিটা একটু দেখে নাও। দেখো এখানে হার্টের ভালভস গুলো রয়েছে। এই যে দেখো মাইট্রাল ভালভ বা বাইকাসপিড ভালভ, এই জায়গাটা, ঠিক আছে, লেফট অ্যাট্রিয়াম আর লেফট ভেন্ট্রিকলের মাঝখানে। আর এদিকে দেখো রয়েছিল ট্রাইকাস্পিড, রাইট অ্যাট্রিয়াম আর রাইট ভেন্ট্রিকলের মাঝখানে, ঠিক আছে। তো এই ভালভগুলো বা ছবিটা হার্টের কোথায় কি হচ্ছে এটা আমি পরে আরেকটা ভিডিওতে তোমাদের বলে দেবো। এটা একটু বড় হয়ে যাবে, মানে এটা বোঝাতে গেলেই তোমাদের আধ ঘন্টা লেগে যাবে, ঠিক আছে। এটা আমি ডিটেলসে পরে আবার একটা ভিডিওতে বলে দেবো, আজকে শুধু ভালভ কটা দেখে নাও, ঠিক আছে। এদিকে বাইকাস্পিড, এদিকে হলো ট্রাইকাস্পিড। চলো পরের প্রশ্ন, সিস্টোলিক, ডায়াস্টোলিক এবং পালস প্রেসারের স্বাভাবিক অনুপাত কত? ঝটপট করে খাতায় করো এবং অ্যান্সার বলো। সিস্টোলিক, ডায়াস্টোলিক এবং পালস প্রেসারের স্বাভাবিক অনুপাত কত? 1:2:3, 3:2:1, 3:1:2, 2:3:1। সিস্টোলিক ও ডায়াস্টোলিক প্রেসার এবং পালস প্রেসারের স্বাভাবিক অনুপাত কত? নিজেরা ঝটপট খাতায় করো এবং অ্যান্সার বলো। কোশ্চেনগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও। আর যদি ভালো লাগে ভিডিওটা লাইক করে দিও এবং আরো বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, ঠিক আছে। সিস্টোলিক, ডায়াস্টোলিক এবং পালস প্রেসারের স্বাভাবিক অনুপাত কত? 1:2:3, 3:2:1, 3:1:2, 2:3:1। বলো। তোমাদের এসএলএসটি বায়োলজির কিন্তু লাইভ ক্লাস চলছে। যারা যারা ক্লাসে, আজকেই কিন্তু তোমাদের ক্লাস রয়েছে, আজকে সন্ধ্যে 7টা থেকে ক্লাস রয়েছে। যারা যারা ক্লাসে জয়েন হতে চাও, নিচে স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ সেই নাম্বারে যোগাযোগ করে জয়েন হয়ে যেতে পারো। যদি কেউ মনে করো ফুল নোটস নিয়ে নেবে, যেহেতু পরীক্ষার আর বেশি দিন নেই, ফুল নোটসও চাইলে তোমরা নিতে পারো। সমস্ত 3টে সাবজেক্ট ফিজিওলজি, জুলজি, বোটানিরই কিন্তু ফুল নোটস অ্যাভেলেবেল রয়েছে। আর শুধু ফুল নোটসও নিতে পারো, ফুল নোটস নিয়ে লাইফ টাইম ফ্রি ক্লাস, ভালো করে মাথায় রাখবে, লাইফ টাইম ফ্রি ক্লাসেরও কিন্তু অপশন রয়েছে, ঠিক আছে। তুমি যতদিন ইচ্ছা ক্লাস করো, যতগুলো ব্যাচে খুশি জয়েন হও, কোনো বাধা নেই। আর তোমাকে কখনো গ্রুপ থেকে বার করে দেওয়া হবে না। তুমি যদি বলো স্যার আমি নতুন যে ব্যাচ স্টার্ট হচ্ছে সেখানে ক্লাস করবো, অবশ্যই করতে পারবে, কোনো ব্যাপার না, যেদিন ইচ্ছা। তো সিস্টোলিক, ডায়াস্টোলিক এবং পালস প্রেসার, তো এটা করার আগে আমরা একটু দেখে নিই ব্যাপারটা, ঠিক আছে। দেখো সিস্টোলিক কত? 120, ডায়াস্টোলিক 80, আর স্বাভাবিক পালস প্রেসার হেলদি যেটা সেটা হলো 40। তাহলে জিরোগুলো আমি সব কেটে দিলাম। 4 3 12, 4 2 8, 4 1 4। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে 3:2:1। অপশন বি হবে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। অপশন বি হবে কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, রক্তরসের মধ্যে জল থাকে, রক্তরসের মধ্যে জল থাকে কত পার্সেন্ট? 10%, 50%, 60%, 90%। সঠিক অ্যান্সার কি হবে? তো সঠিক অ্যান্সার হবে হলো 90%, ঠিক আছে। সঠিক অ্যান্সার হবে 90%। পরের কোশ্চেন, রক্ত তঞ্চনের পর জমাট বাঁধা রক্তের উপর যে হালকা হলুদ বর্ণের তরল পড়ে থাকে তাকে বলে? রক্ত তঞ্চনের পর জমাট বাঁধার পর রক্তের উপর একটা হালকা, দেখবে কোথাও কেটে গেল সেখানটা যখন জমাট বাঁধে বা রক্তটা বন্ধ হয়, দেখবে হালকা হালকা ইয়লিশ একটা হলুদ দ্রব, মানে হরিদ্রাব আর কি, হরিদ্রাব একটা বা হলুদ কালারের একটা জলের মতো বেরো, সেটাকে কি বলে? সেরিসিন, সিরাম, প্লাজমা, ফাইব্রিনোজেন। সেরিসিন, সিরাম, প্লাজমা, ফাইব্রিনোজেন। সঠিক অ্যান্সার কি হবে? তো সঠিক অ্যান্সার হবে হলো সিরাম। দেখো এই যে এখানে ব্লাডটা ক্লট হয়েছে, ব্লাডের ক্লটের উপরে এখানে একটা ইয়লিশ মতো যে সাবস্টেন্সটা রয়েছে এটাকে বলা হচ্ছে হলো সিরাম। পরের প্রশ্ন, নিম্নের কোনটি রক্তে উপস্থিত প্রোটিন নয়? নিম্নের কোনটি রক্তে উপস্থিত প্রোটিন
নয়, মাইন্ড দ্যাট, নয় বলেছে কিন্তু নেগেটিভ কোশ্চেন, ঠিক আছে, খুব ঠান্ডা মাথায় অ্যান্সার করবে। অপশনগুলো দেখো, ফাইব্রিনোজেন, প্রথ্রম্বিন, জ্যান্থিন, জ্যান্থোফিলিন, নিম্নের কোনটি রক্তে উপস্থিত প্রোটিন নয়? ফাইব্রিনোজেন, প্রথ্রম্বিন, জ্যান্থোফিলিন, জ্যান্থিন। সঠিক অ্যান্সার কি হবে? তো সঠিক অ্যান্সার হবে হলো জ্যান্থিন, সঠিক অ্যান্সার হবে হলো জ্যান্থিন। আচ্ছা, পরের প্রশ্ন, অ্যালার্জি প্রতিরোধে অংশগ্রহণকারী শ্বেত রক্তকণিকার নাম? অ্যালার্জি প্রতিরোধে অংশগ্রহণকারী শ্বেত রক্তকণিকার নাম কি? অপশন দেখো, ইওসিনোফিল, নিউট্রোফিল, বেসোফিল, লিম্ফোসাইট। ইওসিনোফিল, নিউট্রোফিল, বেসোফিল, লিম্ফোসাইট। অ্যালার্জি প্রতিরোধে অংশগ্রহণ করছে কোন রক্তকণিকা? ইওসিনোফিল, নিউট্রোফিল, বেসোফিল, লিম্ফোসাইট। তো সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হবে হলো ইওসিনোফিল। এবারে এখানে নাই অ্যালার্জি প্রতিরোধ নিয়ে কোশ্চেনটা দেওয়া হয়েছে, কিন্তু যদি নিউট্রোফিলের ফাংশন নিয়ে কাজ থাকে, যদি বেসোফিলের ফাংশন নিয়ে কাজ, তো সবকটাই আমাদের জেনে রাখতে হবে, একটা জানলে নিশ্চয়ই হবে না। তো দেখো হোয়াইট ব্লাড সেল, এদিকে হলো গ্র্যানুলোসাইট, এদিকে হলো অ্যাগ্র্যানুলোসাইট। এটাও মাথায় রাখবে কোনগুলো গ্র্যানুলোসাইটের মধ্যে পড়ছে, কোনগুলো অ্যাগ্র্যানুলোসাইটের মধ্যে পড়ছে। সেগুলোতে কি হবে, এখান থেকে কিন্তু প্রশ্ন আসবে, নিম্নে কোনটি দানাদার যুক্ত নয়, দানাদার যুক্ত, এরকমও কিন্তু কোশ্চেন আসতে পারে। তো গ্র্যানুলোসাইটের মধ্যে কি কি পড়ছে? নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিল, ঠিক আছে, তিনটে যে ফিল সেগুলো সব গ্র্যানুলোসাইটের মধ্যে পড়ছে। আর অ্যাগ্র্যানুলোসাইটের মধ্যে পড়ছে মনোসাইট আর লিম্ফোসাইট, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো এই যে নিউট্রোফিল, নিউট্রোফিলের কাজ কি? ফ্যাগোসাইটিং আ ব্যাকটেরিয়া অ্যান্ড আদার প্যাথোজেন। নিউট্রোফিলের কাজ হলো ব্যাকটেরিয়াকে ফ্যাগোসাইট করা, এনগালফ করে নেওয়া, ঠিক আছে। ইওসিনোফিলের কাজ কি? কন্ট্রোল মেকানিজমস অ্যাসোসিয়েটেড উইথ অ্যালার্জি। দেখো কোশ্চেনে আমি দিয়েছি অ্যালার্জি প্রতিরোধে অংশগ্রহণ করছে, অ্যান্সার কি হবে? ইওসিনোফিল। বেসোফিল কি করছে? কন্টেইন হিস্টামিন অ্যান্ড হেপারিন। বেসোফিল কি কন্টেইন করছে? হিস্টামিন অ্যান্ড হেপারিন। কোশ্চেন আসতে পারে নিম্নের কোন শ্বেত রক্তকণিকা হিস্টামিন এবং হেপারিন ধারণ করে? তো অ্যান্সার কি হবে? বেসোফিল। হিস্টামিন রিলিজ ফ্রম দ্য বেসোফিল থেকে হিস্টামিন রিলিজ হয়, বা কোন রক্তকণিকা থেকে হিস্টামিন নির্গত হয়? অ্যান্সার হবে বেসোফিল। খুব ভালো করে মাথা রাখবে, এখানে কিন্তু প্রায় 10টা মতো কোশ্চেন তোমরা এখান থেকে পেয়ে যাবে। অ্যাগ্র্যানুলোসাইটে দেখো মনোসাইট, মনোসাইটও কি করছে? এটাও কিন্তু ফ্যাগোসাইটোসিস করছে। দেখো এই যে রেড কালারের সাবস্টেন্স গুলো, এটাকে ফ্যাগোসাইট এনগালফ করে নিচ্ছে, এরকম ভাবে খেয়ে নিচ্ছে, ঠিক আছে। আর লিম্ফোসাইটে দেখো সিক্রেশন অফ অ্যান্টিবডি। এই কোশ্চেনটাও তোমরা আজকের ক্লাসে কিন্তু পেয়েছো, যে অ্যান্টিবডি সিক্রেশন করে কোন রক্তকণিকা? অ্যান্সার কিন্তু হবে লিম্ফোসাইট। তাহলে দেখো একটা জিনিস কি বোঝা গেল, শ্বেত রক্তকণিকা থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু খুব রয়েছে। আজকের সেটে আমরা 2টো প্রশ্ন পেলাম, তাহলে বাকিগুলোর বৈশিষ্ট্য ফাংশনগুলো কিন্তু খুব ভালো করে তৈরি করে নেবে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে, কথা হবে। আজকের মতো এইটুকুই। থ্যাংক ইউ।